আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই পাওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিএনপি ধ্বংসের উদ্দেশ্যে গ্রেফতার, নির্যাতন, প্রধানমন্ত্রীর আচরণবিধি লঙ্ঘন করছেন অভিযোগ খালেদা জিয়া। নির্বাচনে সেনা মোতায়েনের দাবি। সেনা মোতায়েনের দাবি নাকচ ইসির, শুধু আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন, অভিযোগ হানিফের। গৃহকর্মীদের দিতে হবে 4 মাসের মাতৃত্বকালীন ছুটি, সরকার চালু করবে হেল্পলাইন, মন্ত্রিসভায় নীতিমালা অনুমোদন। ফুটবল সংক্রান্ত সব কর্মকাণ্ড থেকে 8 বছর নিষিদ্ধ ফিফা সভাপতি সেপ ব্লাটার ও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। শুনছিলেন পাওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে সেনাবাহিনী মোতায়েন করতে হবে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করতে দেবেন না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ 80% ভোট পাবে বলে আশা করেন বেগম জিয়া। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি, ক্ষমতা চেয়েছিল। তিনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনি তো স্বাধীন বাংলাদেশ চাননি। যে জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে কিন্তু আজকে এই মুক্তিযুদ্ধ হতো না। যুদ্ধ অপরাধীদের পালছে নিজের ঘরে, মন্ত্রী বানায়, অমুক বানায়, তাদের কিন্তু তারা চোখে দেখছে না। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। মৌলানা নুরুল ইসলাম, সে কি মুক্তিযোদ্ধা? সে রাজাকারকে পতাকা কে দিয়েছিল? হাসিনা দেয়নি। তবে কেন বলে আমাদের কথা? জিদেদেরগুলো সব খুব তাড়াতাড়ি ভুলে যায় না মুছে দিতে চায়। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়, এটা নিয়েও বিতর্ক আছে, নানা বই কিতাব আছে। স্থানীয় সরকার নির্বাচন সরকারের নতুন ফন্দি মন্তব্য করে বেগম জিয়া বলেন, কারচুপি করে তারা দেখাতে চাইবে বিএনপির সমর্থন নেই। ফেয়ার নির্বাচন হলে বিএনপি 80% ভোট পাবে, কিন্তু এখানে এই যে নির্বাচন কমিশন একটা বসে আছে, অথর্ব মেরুদণ্ডহীন লোক একটা বসে আছে, এর কাছ থেকে তো আপনারা সঠিক কিছু আশা করতে পারেন না। প্রতিনিয়ত আওয়ামী লীগের লোকেরা নির্বাচন বিধি ভঙ্গ করে চলেছে, এমনকি স্বয়ং হাসিনা নিজে সে নির্বাচন বিধি ভঙ্গ করেছে এবং সেটা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, তারপরেও সে বোবা হয়ে আছে। এই নির্বাচন যদি সত্যিকারে ফেয়ার করতে হয়, নিরপেক্ষ করতে হয়, তাহলে সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে, কিন্তু হাসিনা সেনাবাহিনীকে মাঠে নামাতে চান না। আওয়ামী লীগ সরকারি কর্মকর্তাদের জুজুর ভয় দেখাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। তারা কথায় কথায় বলে যে আমি ক্ষমতায় না থাকলে বিএনপি আসলে সবকে চাকরি থেকে বের করে দিবে, সবকে জেলে পুরবে। না, তারা তো অপরাধ করেনি, অপরাধ করেছেন আপনি এদেরকে বাধ্য করেছেন অপরাধ করতে। তাহলে এরা জেলে যাবে না, আপনার সব কিছুই জানেন, আপনারা সত্য কথা বলবেন, তারপরে যা আইন আছে সেইভাবে আইনগত ব্যবস্থা হবে। কাজে কারো চাকরিও যাবে না, কেউ জেলেও যাবে না, কোনো কিছু কাউকে হয়রানিও করা হবে না। সরকারের অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠতে জনগণের প্রতি আহ্বান জানান বেগম জিয়া। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবেদ আলী।
এদিকে ঠাকুরগাঁওয়ের রানী সংকুল পৌর নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত। সোমবার সকালে টাঙ্গাইলের ৮টি পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে যা করা দরকার সবই করা হবে। কমিশনার জাবেদ আলী আরও বলেন, ভোট কেন্দ্রের সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশে আলাদা কোনো নীতিমালা নেই। তবে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য সাংবাদিক ও পর্যবেক্ষকদের সতর্ক থাকতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ শাস্তি ৬ মাসের জেল হতে পারে। আন্দোলন করে সরকার পতনে ব্যর্থ বিএনপি এখন নির্বাচনকে ইস্যু করছে, অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে বেগম জিয়ার বক্তব্য মিথ্যাচার ও অসত্য বলেও দাবি করেন তিনি। সোমবার ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে মাহবুবুল আলম হানিফ আরও বলেন, নির্বাচনী আইন ভঙ্গ করলেও বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। তাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে কমিশনকে আরও কঠোর হতে আহ্বান জানান। বলেন, সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে দেয়া বিএনপির বক্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল। জ্বালাও পোড়াও করে মানুষ হত্যার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে না বলেও জানান তিনি। এরকম আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়েছেন, যেটা অনেকটাই একতরফা হয়েছে। বিএনপির কোনো নেতা কর্মীদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন যেন সকলের প্রতি সমান আচরণ করেন। রাজনৈতিক দল হিসাবে বিএনপি ক্ষমতার বাইরে আছে বিধায় তাদের প্রতি সহানুভূতি নিয়ে সরকার দলের প্রতি খড়গহস্ত চালানোর কোনো যৌক্তিকতা আমরা মনে করি না। সুষ্ঠু নির্বাচনের পথে যে কোনো প্রতিকূলতা সরকারকে লিখিতভাবে জানাতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। সোমবার রাজধানীতে এক মতবিনিময় শেষে তিনি এই পরামর্শ দেন। তোফায়েল আহমেদ বলেন, সরকারকে সরাসরি না জানিয়ে কমিশনের এমন বক্তব্য ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীনদের প্রভাব থেকে বেরিয়ে কাজ করতে না পাওয়ার হতাশা বা সবকিছুতেই সরকার প্রধানের দৃষ্টিতে আনার প্রবণতা থেকে কমিশন সাংবাদিকদের কাছে বক্তব্য তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এই স্থানীয় সরকার বিশেষজ্ঞের মতে, যার যত ক্ষমতা, আইন না মানার প্রবণতা তার তত বেশি। আর্থিক ক্ষেত্রে তাই দুর্নীতিও হয় বেশি। নির্বাচন কমিশন প্রথমত উদ্যোগটা যদি রিয়েলি তারা মনে করেন যে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন, তাহলে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের উচ্চ পর্যায়ে সিইসির মাধ্যমে বা সিইসি সরাসরি এটা সরকারের সাথে কথা বলতে পারেন, কারণ কোথায় সমস্যা হচ্ছে। কিন্তু এটা আপনার প্রেস কনফারেন্সে বলে লাভ হবে না, তাহলে এটা আরও ভুল বোঝাবুঝি বাড়াবে। ওনারা হয়তো হতাশ হয়ে গেছেন। আর একটা হতে পারে, দেশের সংস্কৃতির অংশ হিসেবে সব কিছু হলে আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করি। এদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেছেন, তোষামোদি নয়, সরকারের গঠনমূলক সমালোচনা করাই সুশীল সমাজের দায়িত্ব। এই মুহূর্তে দেশের সুশীল সমাজ বেশ চাপে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন আকবর আলী খান। Civil society is no chamcha. The function of the civil society is to point out where the government is going wrong and what they should do. But the government says, why these people are not saying we are doing good things? Why do they talk about bad things? Civil society in Bangladesh is also under pressure, but I am very optimistic. This is a country of 16 crore highly imaginative people, and they will find ways of moving the society forward. গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণে একটি নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে গৃহকর্ম শ্রম হিসেবে স্বীকৃতি পাবে। 4 মাসের মাতৃত্বকালীন ছুটিও পাবেন গৃহকর্মীরা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বাসাবাড়িতে কর্মরতদের নিরাপদ শ্রম পরিবেশ নিশ্চিত করতেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে গৃহকর্মীদের কর্মঘণ্টা, বিশ্রাম, বিনোদন, ছুটি ও নিরাপত্তার বিষয়সহ সার্বিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে। একজন গৃহকর্মী কত ঘন্টা কাজ করবেন, তাদের বেতন ভাতা কী হবে তা দুপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে। কেন গৃহকর্মী অমানবিক
দুঃখিত, কোনো গৃহকর্মী অমানবিক আচরণ ও দৈহিক নির্যাতনের শিকার হলে শ্রম আইন 2006-এর আলোকে শাস্তির বিধান রাখা হয়েছে। শ্রমিকদের সার্বিক সুবিধাদি নিশ্চিত করবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। গৃহকর্মীদের সহায়তায় হেল্পলাইনও চালু করবে সরকার। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2015 এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন মিলছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন 2015 এর। এছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আইন 2015 এর খসড়ার নীতিগত ও ক্যাপিটাল সাবস্ক্রিপশন এবং পেইড ইন অংশে অর্থ পরিশোধের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদন মিলছে জাতীয় সংসদে 2016 সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়াও। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও ওয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে সব ধরনের ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ড থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা এথিক্স কমিটি। প্রায় 2 মাস তদন্ত শেষে এই 2 ফুটবল কর্মকর্তার বিপক্ষে সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এথিক্স কমিটি। 2011 সালে ওয়েফা সভাপতি প্লাতিনিকে 20 লাখ ইউরো দেন সেপ ব্ল্যাটার। অভিযোগ রয়েছে প্লাতিনি যেন ফিফা সভাপতি পদে ব্ল্যাটারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা না করেন। মূলত এই শর্তেই এই অর্থ দেওয়া হয়। কিন্তু ব্ল্যাটার ও প্লাতিনির আইনজীবী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, 1998 এর বিশ্বকাপে প্লাতিনি ফিফা সভাপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় ওই অর্থ দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনার প্রায় 13 বছর পর এই লেনদেন হওয়াতে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয় এবং এথিক্স কমিটি এই বিষয়ে দীর্ঘদিন তদন্ত করে লেনদেনটি অবৈধ উপায়ে হয়েছে বলে রায় দেয়। নিষেধাজ্ঞা ছাড়াও ব্ল্যাটারকে $40,000 ও প্লাতিনিকে $54,000 জরিমানা করা হয়। তবে সিদ্ধান্তের বিপক্ষে দুজনেরই আপিলের সুযোগ থাকছে। গত মে মাসে 5মবারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হন ব্ল্যাটার, কিন্তু তারপরই ব্ল্যাটারের ঘুষ কেলেঙ্কারি ও ফিফায় দুর্নীতির বিষয়টি FBI এর তদন্তে প্রকাশ্যে চলে আসে। তদন্ত কাজের সুবিধার্থে 90 দিনের দুজনকে নিষিদ্ধ করে এথিক্স কমিটি। আগামী ফেব্রুয়ারিতে ফিফার নির্বাচনে ব্ল্যাটারের উত্তরসূরি হবার কথা ছিল প্লাতিনির। তার সেই স্বপ্ন এখন ঘুরে বালি। এবছরও চলে গেছেন রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের কিছু প্রিয় মুখ, যারা তাদের মেধা ও সৃষ্টিশীল প্রতিভার কারণে গুণগ্রাহীদের কাছে বেঁচে থাকবেন আজীবন। 2015 সাল জাতি হারিয়েছে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, রাজনীতিবিদ, সাংবাদিক ও অভিনেতা সহ অনেক গুণী মানুষকে। নোভেরা আহমেদ স্বাধীন বাংলাদেশের অন্যতম আধুনিক ভাস্কর। 50-এর দশকে ভাস্কর হামিদুর রহমানের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা তৈরিতে অংশ নিয়েছিলেন। 21 পদকপ্রাপ্ত গুণী এই শিল্পী 45 বছর ধরে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করতেন। গত 6 মে চলে গেছেন না ফেরার দেশে। চাষী নজরুল ইসলাম স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক। 1961 সালে খ্যাতিমান পরিচালক ফতে লোহানীর সাথে আছিয়া চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন নির্মাণ করে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। সৃষ্টিশীলের নির্মাতা চলে গেলেন 2015 সালের 11 জানুয়ারি। কাজী জাফর আহমেদ বাংলাদেশের 8ম প্রধানমন্ত্রী। সামরিক শাসক এরশাদের সরকারে যোগ দেওয়ার আগে ইউনাইটেড পিপলস পার্টি UPP এর প্রধান ছিলেন। জাতীয় পার্টি থেকে বহিষ্কার হওয়ার পর দলের একাংশের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 2014 সালের 25 জানুয়ারি বিএনপি জোটে যোগ দেন এই রাজনীতিবিদ। এবছর 27 আগস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া প্রধান বিচারপতি মোস্তফা কামাল, স্পিকার শেখ রাজ্জাক আলী, সাংবাদিক হাবিবুর রহমান মিলন ও সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মৃত্যুবরণ করেছেন। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। গাইবান্ধার সাদুল্লাপুরে কালভার্টের ইট চুরি করতে গিয়ে ইটের চাপায় এক নারী সহ 3 জন নিহত। পাকিস্তান সুপার লিগে কোটি টাকায় করাচি সুপার কিংসের সাকিব আল হাসান, দল পেয়েছেন তামিম, মুস্তাফিজও প্রতীক্ষায় মুশফিক, রিয়াদ, সৌম্যরা।
স্বাগত আরও একবার বাংলাদেশের সংবাদে। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। এখন থেকে অনলাইনে ওমরার আবেদন করতে পারবে বাংলাদেশি এজেন্সিগুলো। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গত 15 ডিসেম্বর ওমরা ভিসার অনুমতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় সৌদি সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে। গত ওমরা মৌসুমে 104টি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাওয়া প্রায় 11,000 বাংলাদেশি আর দেশে ফিরে না আসায় সৌদি সরকার বাংলাদেশের জন্য ওমরা ভিসা বন্ধ করে দেয়। গাইবান্ধার সাদুল্লাপুরের জয়নপুরে কালভার্ট ভাঙার ইট চুরি করতে গিয়ে মারা গেছে এক নারী সহ 3 জন, আহত 5 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অকেজো হয়ে পড়ায় কদিন আগে শুরু হয় গাইবান্ধা সাদুল্লাপুর সড়কের জয়নপুরের নংকেশ্বর কালভার্টটি পুনর্নির্মাণের কাজ। সোমবার রাত 8:30টার দিকে স্থানীয় কয়েকজন সেখান থেকে ইট চুরি করতে গিয়ে ইটের নিচে চাপা পড়ে। এলাকাবাসী পরে সেখান থেকে কুদ্দুস, কাকলি ও সাত্তার নামে 3 জনের লাশ উদ্ধার করে। পরে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও পুলিশও। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এখনও খোঁজ মেলেনি ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি লঞ্চ থেকে নিখোঁজ সাংবাদিক আওরঙ্গজেব সজীবের। সজীব বাংলাভিশন টেলিভিশনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি। আরও কয়েকটি গণমাধ্যমেরও প্রতিনিধি ছিলেন তিনি। একই সাথে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। ঢাকা মেডিকেলে কর্মরত সজীবের সহকর্মীরা জানান, রবিবার সকাল 9টার দিকেও তাকে হাসপাতাল এলাকায় দেখা গেছে। দুপুরের দিকে সজীবের মোবাইল নম্বর থেকেই অজ্ঞাত এক ব্যক্তি এক সহকর্মীকে জানান, সজীব নদীতে ঝাঁপ দিয়েছেন। লঞ্চ কর্তৃপক্ষ তার ব্যবহৃত মোবাইল ফোন ও অফিসের পরিচয়পত্র চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়িতে জমা দেয়। খবর পেয়ে সজীবের স্ত্রী মোর্শেদা বেগম ও ভাই রাজন ঘটনাস্থলে ছুটে যান। স্বজনদের অভিযোগ, ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো কোনো ঘটনা ঘটেনি। পুরো বিষয়টি রহস্যজনক। মুক্তাপুর নৌ ফাঁড়ির উপপরিদর্শক ইউনুস জানান, ওই সাংবাদিক যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে তারা শুনেছেন। তার সন্ধানের পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রবল শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুর ও লালমনিরহাট সহ বিভিন্ন জেলার জনজীবন। দরিদ্রদের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। 2 দিন ধরে জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়েছে হিমালয় নিকটবর্তী উত্তরের জেলা লালমনিরহাটে। ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় এ জেলায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গত 2 দিন থেকে ঠান্ডার কারণে লোকজন ঘরের বাইরে বেরোতে পারছেন না। শীতবস্ত্র না থাকায় খড়কুটায় আগুন জ্বালিয়ে ঠান্ডা মোকাবেলা করছেন তারা। কাজের খোঁজে বাইরে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঠান্ডায় মানুষ কোকলা হয়ে গেছে, গরিব মানুষের তো অবস্থা খারাপ, কি করে চলবে? আমরা ঠান্ডার জন্য কোনো কর্মকাজ করতে পারছি না। কোনো মেম্বার চেয়ারম্যান সরকারিভাবে কোনো কম্বল, একটা কম্বলও পাই নাই, একটা শীতের কাপড়ও পাই নাই। কয়েকদিন থেকে খুব ঠান্ডা চলছে এখানে। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশার কবলে পড়েছে মেহেরপুর। 2 দিন ধরে জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। এতে দরিদ্র মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। শীত মোকাবেলায় সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের আশা করছেন এসব এলাকার শীতার্ত মানুষেরা। মোর্শেদা রাসেল, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। পাশাপাশি 10 কোটি রুপি ক্ষতিপূরণও চেয়েছেন তিনি। দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা ডিডিসি এর আর্থিক দুর্নীতিতে অরুণ জেটলি জড়িত এমন দাবিতে কেজরিওয়াল ও তার দলের নেতাদের বক্তব্যের জেরে এই মানহানির মামলা করা হয়। সোমবার দিল্লি কোর্টে যান অরুণ জেটলি। এ সময় তার আইনজীবী দাবি করেন, দিল্লি ক্রিকেট বোর্ডে 13 বছর দায়িত্ব পালনকালে 1 পয়সারও দুর্নীতি করেননি তিনি। এদিকে অর্থমন্ত্রীর বিরুদ্ধে অর্থ লুট, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে থানায়
FIR করার হুমকি দিয়েছেন আম আদমি পার্টি। টুইট বার্তার দিল্লির মুখ্যমন্ত্রী জানান, কোর্টে মামলা করে অরুণ জেটলি আম আদমি পার্টিকে ভয় দেখাতে পারবেন না। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তার দল। সম্প্রতি আম আদমি পার্টির অফিসে তল্লাশি চালায় গোয়েন্দা সংস্থা CBI। কেজরিওয়ালের দাবি, তল্লাশির অজুহাতে অর্থমন্ত্রীর দুর্নীতির নথি গায়েবের চেষ্টা চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। এবারে ক্লেমন খেলার সংবাদ। পাকিস্তান সুপার PSL T20-তে নিলামে প্রথম দিনেই দল পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। দুদিনের এই নিলাম শেষ হবে মঙ্গলবার। আশা করা যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের তালিকায় থাকা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, এনামুল হক, মুমিনুল হকরাও PSL-এ খেলার জন্য চুক্তিবদ্ধ হবেন। PSL-এ 5টি ক্যাটাগরিতে হচ্ছে এই নিলাম। সেখানে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমাজিং ক্যাটাগরিতে 171 জন বিদেশি এবং 137 জন পাকিস্তানি ক্রিকেটারদের তোলা হয় নিলামে। এবারে 5 ফ্র্যাঞ্চাইজি দলের 5 আইকন ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ক্রিস গেইল, কেভিন পিটারসেন ও শেন ওয়াটসন পারিশ্রমিক পাচ্ছেন $2 লাখ করে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব প্লাটিনাম ক্যাটাগরিতে পারিশ্রমিক পাচ্ছেন $1,40,000। শোয়েব মালিকের দল করাচি কিংস তাকে দলে নিয়েছে। এই দলে আরও আছেন রবি বোপারা, লিন্ডেল সিমন্স, মোহাম্মদ আমির। গোল্ড ক্যাটাগরিতে $50,000 তামিমকে দলে নিয়েছে শহীদ আফ্রিদির পেশোয়ার জলমি। পেশোয়ার দলে আরও আছেন ড্যারেন সামি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল। ক্রিস গেইলের লাহোর ক্যালেন্ডার্স $50,000 পারিশ্রমিকে দলভুক্ত করেছে মুস্তাফিজকে। প্রথম দিনে 5টি ফ্র্যাঞ্চাইজি 9 জন করে ক্রিকেটার দলভুক্ত করেছেন। দ্বিতীয় দিনে 5 দলই আরও 11 জন করে ক্রিকেটার নিতে পারবেন। বাংলাদেশ থেকে 3 জন PSL-এর সুযোগ পাওয়ার পেছনে BPL-এর সফল আয়োজনের ভূমিকা রয়েছে বলে মনে করেন BPL গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব IH মল্লিক। সবাই আরও বিভিন্ন দেশে খেলতে যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট যে ডেভেলপ করছে, আমরা যে ওয়ার্ল্ড ক্লাসে পৌঁছে গেছি, সেটারই একটা লক্ষণ। সো ইটস ভেরি এনকারেজিং অ্যান্ড আই কংগ্রেচুলেট দেম। আগামী 25 ডিসেম্বর বাংলা চ্যানেল পাড়ি দেবেন বাংলাদেশের 6 জন সাঁতারু। আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত 16.1 কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দেবেন তারা। এভারেস্ট একাডেমির আয়োজনে এবং বাংলা চ্যানেলের আবিষ্কারক, ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার কাজী হামিদুল হকের স্মরণে এই দূরত্ব অতিক্রম করবেন সাঁতারুরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম, পৃষ্ঠপোষক ওয়ালটনের প্রথম সিনিয়র অতিরিক্ত পরিচালক FM ইকবাল বিন আনোয়ার। সংবাদ শেষ করব, তবে তার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি ধ্বংসের উদ্দেশ্যে গ্রেফতার, নির্যাতন, প্রধানমন্ত্রীও আচরণবিধি লঙ্ঘন করছেন অভিযোগ খালেদা জিয়া। নির্বাচনে সেনা মোতায়েনের দাবি। সেনা মোতায়েনের দাবি নাকচ ইসির, শুধু আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন, অভিযোগ হানিফের। গৃহকর্মীদের দিতে হবে 4 মাসের মাতৃত্বকালীন ছুটি, সরকার চালু করবে হেল্পলাইন, মন্ত্রিসভায় নীতিমালা অনুমোদন। ফুটবল সংক্রান্ত সব কর্মকাণ্ড থেকে 8 বছর নিষিদ্ধ ফিফা সভাপতি সেপ ব্লাটার ও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।